আজকে যেটা আমরা বেসিক্যালি পড়বো সেটা হচ্ছে সরলরেখা সাধারণ সমীকরণ, প্রথম টপিক। সাধারণ সমীকরণের আগে একটা প্রশ্ন তোমাদের করি। আচ্ছা, একটা সরলরেখা যে সরলরেখা সমীকরণ, তুমি এটা দেখে কিভাবে চিনবা? ধরো তোমাকে বললাম যে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, আবার ধরো এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এই দুটো সরলরেখা, এই দুটো সমীকরণের মধ্যে কোনটা সরলরেখা সমীকরণ কিভাবে বুঝবে তুমি? 2 নাম্বারটা। এক নাম্বারটা 2 সরলরেখা নাম্বারটা ভাই। এক নাম্বারটা সরলরেখা সমীকরণ না, কেন? কারণ ভাই এখানে y অক্ষের কোনো ছেদক নাই, c নাই। কেন তুমি এটাকে ওয়াই কে ছেদক চিন্তা করতে পারো না? সমস্যা ভাই কি? এক্স হয় তো এটা। হ্যাঁ, আমি আবার বলতেছি তাহলে আচ্ছা এটা ঠিক তো আছে। y। হ্যাঁ, এবার যদি বলি ধরো এইটা, এটা কি সরলরেখা সমীকরণ? মানে এই তিনটার মধ্যে কোনটা সরলরেখা সমীকরণ? তারপর ধরো আরেকটা বলি, ধরো x ইকাল টু 40, এই চারটার মধ্যে কোনটা কোনটা সরলরেখা সমীকরণ? মানে তোমাদের যেহেতু 1 আর 4 নাম্বারটা তো না ভাই। 1 আর 4 নাম্বারটা না, মানে এই আমি নাম্বার দিয়ে যাও 1 2 3 4, কোনটা কোনটা সরলরেখা সমীকরণ না, বা অ্যাটলিস্ট সরলরেখা সমীকরণ সেটা বোঝাবো, বলো। ভাই 2 আর 4 নাম্বারটা হবে না। 2 আর 4 নাম্বারটা হবে, 1 আর 4 নাম্বারটা হবে না। হ্যাঁ, আনসার কারেক্ট আছে। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে আসলে এটা কেন? মানে কেন 1 আর 3 এমন কি সমস্যা যেটা করে সে সরলরেখা সমীকরণ হইতে পারলো না? ভাই একে ভাই এক্স হয় আছে। হ্যাঁ, একে x হয়ে আছে আর 2 এ এটা তো ভাই ইয়াতে হয় না। হ্যাঁ, একে এটা কি হয় জি না? ভাই y এর উপরে স্কয়ার আছে ভাই, স্কয়ার তো দেখলাম স্যার বৃত্তের কি ভাই? সমীকরণে। বৃত্তের সমীকরণ না আসলে, এটা সম্ভবত বৃত্তের পরাবৃত্তের না। সমীকরণ। এনিওয়ে, সেটা প্রবলেম না। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমার একটা জিনিস খেয়াল করো। তোমরা এতদিন পর্যন্ত যতগুলো সরলরেখা সমীকরণ পড়ে আসছো, দেখো তো y ইকুয়াল টু mx প্লাস c এরকম একটা কিছু পড়ে আসছো। তারপরে দেখো তো y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। একটা জিনিস চিন্তা করো তো, এখানে কোথাও কি এমন কিছু ছিল যে xy ছিল, বা y স্কোয়ার ছিল, বা y কিউব ছিল, এরকম কিছু কি ছিল? না কিছু ভাই। তো ছিল না। মানে একটা জিনিস খেয়াল করো, একটা সরলরেখা সমীকরণ যেই ফর্মেই লিখি না কেন, এখানে একটা y থাকবে, একটা x থাকবে, একটা ধ্রুবক পদ থাকবে। আবার বুঝে ব্যাপারটা, মানে সরলরেখা সমীকরণ যাই থাকুক না কেন, একটা x থাকবে, একটা y থাকবে, একটা সাথে ধ্রুবক পদ থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না। এটা কি বোঝা গেছে? এখন চিন্তা করো, জি ভাই। জি ভাই। এমন হইতে পারে না যে এর সামনে ধরো 2 আছে, এর সামনে 1 আছে, এর সামনে এই ধ্রুবকটা ধরো 3। অথবা এমন হইতে পারে যে এটার সামনে -2 আছে, এটার সামনে 3 আছে, এটা ধ্রুবকটা -4, এটাও তো হইতে পারে। তার মানে তুমি জি সরলরেখা ভাই। সমীকরণ যাই হোক না কেন, এর মধ্যে একটা x থাকবে, একটা y থাকবে, একটা ধ্রুবক পদ থাকবে। x এর সামনে একটা কিছু থাকবে, সেটাকে আমরা কি বলি? x এর সহগ, রাইট? এটাকে আমরা বলতেছি x জি এর সহগ x, আর এই y এর সহগটাকে বলতেছি by আর c। তার মানে পৃথিবীর সব সরলরেখা সমীকরণ আসলে এই টাইপের হবে না। জি ভাই। এর মানে তুমি পৃথিবীর যত সরলরেখা সমীকরণ হোক না কেন, এটা তুমি আসলে এই ফর্মে বানাইতে পারবা। মানে এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। সাধারণ মানে কি? ভাই 4 নাম্বারটা কি ফর্মে আনবো কিভাবে? 4 নাম্বারটা হচ্ছে তোমার এই যে, এটাকে চিন্তা করো যে 4 নাম্বারটা হচ্ছে তোমার x প্লাস 0 ইন্টু ওয়াই, 1 ইন্টু এক্স ইন্টু 0 ইন্টু ওয়াই মাইনাস 40 ইকুয়াল টু 0। এটা কি বুঝছো? মানে শখ তো 0 হয়ে যাবে, সমস্যা আচ্ছা। কি? শখ তো 0 হবে না জি তা ভাই, তো না, বুঝছি বুঝছি। তাই না? আচ্ছা, নিবে এটা কি বোঝা গেছে? দেখো, আমি তোমাদের বললাম এটা হচ্ছে সরলরেখা, এইটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানে কি? এখন বাংলায় সাধারণ আসলে দুইটা জিনিস মিন করে। মানে একটা হচ্ছে মানে সবার জন্য প্রযোজ্য, মানে তোমরা ইংরেজিতে পড়ো না কমন। কমন এই হচ্ছে তোমার কমন, অ্যাকচুয়ালি এটা কমন বলে না, এটা ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আদর্শ সমীকরণ, actually, ঠিক আছে? স্ট্যান্ডার্ডি আদর্শ সমীকরণ বলতে বলছে, দেখো তুমি পৃথিবীর যে কোনো সরলরেখা সমীকরণকে এই ফর্মে বানাতে পারবে। এটা কি বুঝছো? মানে x থাকবে, y থাকবে, ধ্রুবক থাকবে, x এর সাথে একটা সহগ থাকবে, y এর সাথে একটা সহগ থাকবে, আর এই ধ্রুবকটা থাকবে। পৃথিবীর সব কিছুকে তুমি আসলে সরলরেখা এই ফর্মে নিতে পারো। এটা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই ফর্মটা দিয়ে আসলে করবোটা কি? সাধারণ সমীকরণের কাহিনী হচ্ছে যে এই ফর্মটা মানে হচ্ছে পৃথিবীর সব সরলরেখা সমীকরণকে যদি এই ফর্মে প্রকাশ করা যায়, তার মানে মানুষজন আসলে এক্সপেক্ট করে তুমি এই ফর্মে সরলরেখা সমীকরণকে লিখবা। দেখো, তোমাকে যদি বলা হয় y ইকুয়াল টু mx প্লাস c, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা ফর্ম আছে। এই ফর্মটার নাম কি? এই ফর্মটাকে আমরা বলছিলাম যে ঢাল এবং ছেদাংশ ফর্ম। ঢাল ছেদাংশ ফর্ম কেন বলছিলাম? কারণ এই এমটা মানে হচ্ছে ঢাল, আর এই সিটা মানে হচ্ছে ছেদাংশ, মানে ওয়াই অক্ষের ছেদাংশ। ছেদাংশ। মানে এটা হচ্ছে ঢাল আর এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ ছি। বাট এইভাবে সাধারণত কেউ প্রকাশ করে না। এটাকে সাধারণত আমরা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই আকারে প্রকাশ করতে পছন্দ করি, কারণ এইভাবে সবাই লিখে। মানে তেমন এটা হচ্ছে আইডিয়াল ফর্ম, মানে এইভাবে লিখলে আসলে ভালো, আইডিয়াল ফর্ম। এইভাবে লিখলে সবাই বুঝতে পারে। এই জন্য দেখবা যে তোমাদের যত অঙ্কের উত্তর আছে, সেই অঙ্কের উত্তর গেলে এই ফর্মে লেখার চেষ্টা করে যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জি ব্যাপার। ভাইয়া। এখন তার মানে এইটা হচ্ছে আইডিয়াল ফর্ম বা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম, আদর্শ রূপ। মানে আদর্শ রূপের উদ্দেশ্য হচ্ছে তোমাকে যত সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে দেখবে সাধারণত এই ফর্মেটে দেওয়া থাকবে। যেমন তোমাদের এই যে প্রথমে একটা ম্যাথ করাচ্ছিলাম, এখানে দেখবা যে একটা সরলরেখার সমীকরণ প্রথম না সেকেন্ডে একটা ম্যাথ করাচ্ছিলাম, সরি। এইখানে দেখো তো এই ফর্মে দেওয়া ছিল না, সবগুলো দেখো তো এই ফর্মে দেওয়া ছিল না। মানে দেখবা যে তোমাদের যত অঙ্ক দেওয়া থাকবে এই ফর্মেই দেওয়া থাকবে, মানে এটা যদি স্ট্যান্ডার্ড ফর্ম সবাই এটা ব্যবহার করে এই জন্য এই ফর্মে দেওয়া থাকে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, জি এখন এই ভাইয়া। স্ট্যান্ডার্ড ফর্মে একটা জিনিস দেখার খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা পলিনোমিয়াল বা রাশি রাশি সম্বন্ধে আইডিয়া রাখো, মানে বীজগাণিতিক রাশি। জি ভাইয়া। বীজগাণিতিক রাশি, রাশি কি জিনিস? তোমার যদি এক্স ওয়াই স্কোয়ার কিউব এগুলো একসাথে মিলে যেটা থাকে সেটা হচ্ছে রাশি। ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3z, জেড না, ধরো একটা এটা এটা একটা রাশি, ঠিক আছে? এখন একটা বীজগাণিতিক রাশির তোমাদের ঘাত সম্বন্ধে আইডিয়া আছে? পাওয়ার, এই রাশিটার পাওয়ার জি কত? ভাইয়া। বলো তো এই রাশিটার পাওয়ার কত? কিউব। কিউব মানে 3, এক্স্যাক্টলি। কেন? জি ভাইয়া। একটা চিন্তা করো, এটা কারণ মনে ভাই এখানে সর্বোচ্চ। হ্যাঁ, ঘাত মানে হচ্ছে একটা পলিনোমিয়াল বা বীজগাণিতিক রাশির সবচেয়ে বড় ঘাতটাকে আমরা বলি তার পাওয়ার। মানে ধরো তোমাকে এখানে জি এক্স ভাইয়া। কিউবও আছে, এখানে এক্স স্কোয়ারও আছে। আচ্ছা বলো তো এই রাশিটার এই পদটার ঘাত কত? এক্স স্কোয়ার ওয়াই এর ঘাত কত? 1। আবার চিন্তা করে বলো আচ্ছা এটার এক্স ঘাত স্কয়ার কত? না না ভাই, 2 2 2 সরি। ঠিক হ্যাঁ। সবাই কি 3। একমত? 3 কে বললো? জি হ্যাঁ। 3 কে বললো? হ্যাঁ হ্যাঁ 3, এটার হ্যাঁ ঘাত আমি 3। বলছিলাম। এটার ঘাত 3 কেন তো? কেন বলো তো? ও। আচ্ছা, ভাই এক্স স্কোয়ার 2 হ্যাঁ হ্যাঁ আর 1। এক্স্যাক্টলি। তোমরা মনে রাখবা ঘাত মানে হচ্ছে, তোমরা আসলে ফিজিক্সে মাত্রা বলে একটা জিনিস পড়ছো না? ঘাত মানে হচ্ছে তোমার জি ভাই। মাত্রা। জি ভাই। মনে মনে চিন্তা করো, তোমার এক্স এর একক যদি মিটার হইতো তাহলে কি হইতো? মিটার স্কোয়ার। আর ওয়াই এর একক যদি মিটার হইতো মিটার, তাহলে দুইটা মিটার স্কোয়ার আর মিটার গুণ করলে কি হয়? আলটিমেটলি মিটার কিউব হয়ে যায় না? জি তার ভাই মানে তুমি বুঝছি। এখানে যখন দুইটা রাশি গুণ করছো, একটা রাশি স্কোয়ার করছো আর একটা রাশি টু দি পাওয়ার 1 করছো, তার মানে এটা মনে মনে চিন্তা করবে এটার একক হচ্ছে মিটার, তার মানে মিটার স্কোয়ার ইন্টু মিটার, তার মানে এটা হচ্ছে মিটার কিউব। এই জন্য এই জিনিসটা হচ্ছে তোমার 3 ঘাতি রাশি। এটা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। এখন তার মানে একটা একটা যে কোনো একটা বীজগাণিতিক রাশির ঘাত কিভাবে বের করে? ওই রাশিটার মধ্যে যে ঘাতগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে বড় ঘাত যেটা, এখানে দেখো সবগুলো টার্ম যোগ যোগ আকারে আছে না? এখানে চিন্তা করো, আমি দেখো প্রত্যেকটা টার্মের একক চিন্তা করো। এই টার্মের একক হচ্ছে তোমার স্কোয়ার, এই টার্মের একক হচ্ছে কিউব, এটার একক কিউব, তারপরে এটার একক ধরো এটার মাত্রা বা একক তুমি যেটাই বলো না কেন, এটার মাত্রা হচ্ছে তোমার 1। তার মানে এখানে ম্যাক্সিমাম মাত্রা কত? 3 না? এই জন্য এই পুরা রাশিটার ঘাত হচ্ছে 3। এটা কি বুঝছো? জি ভাই। এটা কিন্তু বীজগাণিতিক রাশির জন্য। যদি তোমার সাইন কস চলে আসে তখন কিন্তু ওটা কিন্তু আর বীজগাণিতিক রাশি থাকবে না। আমি যদি তোমাকে বলতাম যে এক্স প্লাস সাইন ওয়াই প্লাস জেড কিউব, এটার ঘাত কত, তুমি সেটা বলতে পারবে না, কারণ এখানে যেহেতু সাইন আছে, সাইন কোনো বীজগাণিতিক রাশির অংশ না। এখানে তোমার এটার ঘাত ডিফাইন না, এটার কোনো ঘাত নাই। সত্য কথা বলতে এটার ঘাত তুমি বর্ণনা করতে পারবে না, ঠিক আছে? মানে ঘাত হইতে গেলে তোমাকে আচ্ছা। যেটা হইতে হবে সেটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি হইতে হবে, তাই তো? তার মানে এখন আমাকে বলো তো, এখন এখন একটা জিনিস বলো তো, সেটা হচ্ছে কি বলে, এখন আমার আচ্ছা এক মিনিট, আমার কি হলো? আচ্ছা ভাই, সাইন স্কয়ার তারপর কজ স্কয়ার যে আমরা লিখতে পারি, এইখানে এটা ভাগ হবে না কেন? বুঝি না, আবার বলো। তাই আমরা তো সাইন স্কয়ার সাইন কিউব এগুলো প্রায় টাইমে লিখে থাকি, হ্যাঁ তাহলে আমি ভাই এটা শেষ করি ঘাত শেষ হিসেবে করি তোমার ঘাতের ডেফিনেশনটা হচ্ছে তোমার মানে কি বলে একক হিসেবে চিন্তা করো। সাইন, এইটা একটা ফাংশন, ঠিক আছে? মানে তোমাকে যদি বলি সাইন অফ 30 ডিগ্রি, এটা মানে কি? এটা মানে হচ্ছে এমন একটা ত্রিভুজ আছে যেটার একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার অতিভুজ আর লম্বের অনুপাত। তোমরা সাইন পার্সনের লম্ব আর অতিভুজের অনুপাত, অনুপাতের কি জি কোনো ভাই। মাত্রা হয়, মান হয়? না ভাই। তার মানে এই ফাংশনটা বা এই অপারেটরটা কোনো আসলে মাত্রা হয় না। এই কারণে এর একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে এটা কোনো স্ট্যান্ডার্ড বীজগাণিতিক ফর্ম না। সো এই কারণে তুমি আসলে বলতে পারো না যে এটা আসলে কি হবে, কি বলে এটার মাত্রা কত হবে, ঠিক আছে? এই কারণে জি তোমরা ভাই মনে বুঝছি। রাখবা যে মাত্রা হিসাব করার সময় সবসময় বীজগাণিতিক রাশি হইতে হয়। তাছাড়া তুমি বীজগাণিতিক রাশি ছাড়া তুমি মাত্রা আসলে বলতে পারো না। এটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন এখন একটা চিন্তা করো। এখন আমি তোমাদের বলছিলাম যে একটা কি বলে আহ, আমি তোমাদের বলছিলাম যে সরলরেখার আদর্শ সমীকরণ কোনটা? আদর্শ সমীকরণ হচ্ছে তোমার কি বলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এইখানে দেখো তো এটার মাত্রা কত বা এটার ঘাত কত? এক্স এর ঘাত হচ্ছে 1, ওয়াই এর ঘাত 1। আচ্ছা বলো তো এই ধ্রুবক পদের ঘাত কত? একটা ধ্রুবক পদের ঘাত কত হয় বলতে পারবা?
ওয়ানই তো হওয়ার কথা ভাই। জিরো, একটা ধ্রুবক পদের ঘাত জিরো। তুমি চিন্তা করতে পারো Zero? এটাকে এভাবে চিন্তা করতে পারো না, এক্স টু দি পাওয়ার জিরো, মানে এটার তাহলে তো সাথে ভাই একটা এক্স টু দি পাওয়ার ওয়ান এসে পড়বে। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি এর কোনো ঘাত হচ্ছে জিরো না, না হ্যাঁ এটাই, মানে এটার মেলে ওয়ান হয়ে যায়, তার মানে আসলে এটার ঘাত হচ্ছে জিরো, তাই তো? এটা কি ক্লিয়ার? মানে চিন্তা কিন্তু ভাই করো। সি এর জায়গায় তো অন্য কোনো মানও বসতে পারে ভাই। হ্যাঁ, দ্য ফল্ট। সেক্ষেত্রে তো জিরো দিলে অন হয়ে যাবে না? না না, সমস্যা নেই, তুমি ব্যাপারটা বুঝো। আমি যদি এক্স টু দি পাওয়ার জিরোর সাথে থাকে তাহলে কি এই মানের কোনো চেঞ্জ হচ্ছে? না ভাই। তার মানে ব্যাপারটা কিভাবে চিন্তা করো, তোমার একঘাতী সমীকরণ। বুঝছি। আমি যদি বলি সি ইকুয়াল টু 5, এটা একটা হচ্ছে তোমার সমীকরণ, আর এটা তুমি চিন্তা করতে একটা একঘাতী সমীকরণ চিন্তা করতে পারো, বাট এটা আসলে তুমি চিন্তা করা যায় না। মানে মনে মনে চিন্তা করো, তোমার ধ্রুবক পদের ঘাত হচ্ছে শূন্য, ধ্রুবক পদের ঘাত হচ্ছে জিরো, বুঝছি ভাই। ধ্রুবক পদের ঘাত জিরো, তাহলে এই সমীকরণের ঘাত কত দেখো তো? এক না? মানে জি একটা ভাই। জিনিস মনে রাখবা যে সরলরেখার সমীকরণের ঘাত 1, সেটা হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশন বলে। মানে একটা রাশির ঘাত যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় আমার লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কেন বলে? লিনিয়ার রাশি, লিনিয়ার রাশি আর কি, লিনিয়ার রাশি। লিনিয়ার রাশি কেন বলে? লিনিয়ার আসছে তোমার লাইন থেকে, মানে তোমার একঘাতি সবকিছু তো লাইন, মানে এই ফর্মে একঘাতি মানে কি, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, আবার সি থাকতে পারে, মানে এক্স এর সাথে একটা কিছু থাকবে, ওয়াই এর সাথে কিছু থাকবে, আর সি থাকবে, এই রাশিটা মিলে আসলে একঘাতি না? পৃথিবী সব সব একঘাতি রাশি তুমি এভাবে লিখতে পারো না। আমি কি কথাটা বুঝতে পারছি? জি ভাই। তার মানে জি, এটা হচ্ছে বুঝছি। আমার, এটা হচ্ছে তার মানে আমার এটা হচ্ছে আমার একঘাতী সমীকরণ। পৃথিবীর সব একঘাতী রাশিকে আমি আসলে এভাবে লিখতে পারবো, এই কারণে এটা হচ্ছে তোমার একঘাতী রাশি। এখন তার মানে পৃথিবীর সব একঘাতী রাশিকে বলতেছে আমি লিনিয়ার রাশি। ভাই, একটা কেন? কথা ছিল একটা। হ্যাঁ বলো। ভাই যদি বি এর উপরে ধরেন স্কোয়ার থাকতো তাহলে কি এটা লিনিয়ার ইকুয়েশন হইতো? হ্যাঁ, সমস্যা নাই, কারণ বি তো আর তোমার ই না, বি তো ধ্রুবক পদ। এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। বি ধ্রুবক জি পদ ভাই, আছে, এখন এটা বুঝছি। হচ্ছে কোনো একটা সংখ্যা থাকবে, এখানে ধরো √3 এক্স, তারপরে √4, এরকম কিছু একটা থাকবে। যদি এরকম বলতাম তোমাকে, যদি এরকম বলতাম যে ধরো 2 স্কোয়ার এক্স প্লাস 3 কিউব ওয়াই প্লাস সি, এটা তো আসলে 3 কিউব মিলে তো একটা সংখ্যাই হবে। তার মানে সহগের উদ্দেশ্যটা হচ্ছে, দেখো তোমরা আসলে সহগ পড়ছিলে না? সহগের ডেফিনেশন কি ছিল? যে একটা রাশির সাথে যেটা থাকে সেটা হচ্ছে তার সহগ। কথাটা কিছুটা ভাই। ঠিক, আবার এইভাবে চিন্তা করতে পারো যে আমরা এখানে চিন্তা করবো যে ধ্রুবক সহগ, মানে এই সহগগুলো হবে ধ্রুবক, কোনো একটা ফিক্স মান। মানে এইভাবে চিন্তা করো, আমি যদি তোমাকে বলি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে তুমি কি এখানে ওয়াই স্কোয়ারের সহগ বলো এক্স? হ্যাঁ, কথাটা ভুল না, ওয়াই স্কোয়ারের না। সাথে আছে এক্স, কিন্তু এখানে আমি আসলে চলক সহগ নিয়ে কাজ করবো না। এখানে সহগটা বলতে বলছি আমি ধ্রুবক সহগ, মানে এই ওয়াই এর সহগটা হবে ধ্রুবক, মানে এর মধ্যে কোনো চলক থাকবে না। এই কথাটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন আমার এটা বলার, এত কিছু বলার কারণ হচ্ছে যে তোমাদের সাধারণত সব কিছু ই আকারে থাকবে, মানে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া থাকবে। যেমন তোমাকে বললাম 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের সরলরেখার ঢাল বের করা একটা ইম্পর্টেন্ট কাজ না? মানে সরলরেখার ঢাল বের করা তো অনেক কাজে লাগে, তার মানে সরলরেখার ঢাল খুব কাজের একটা জিনিস। এখন তোমার সরলরেখা যদি আমি একটা সরলরেখা সমীকরণ এরকম আদর্শ ফর্মে দিয়ে দিই, সেখান থেকে ঢাল বের করবা কিভাবে? আমার কথাটা বলতে পারছি? মানে তোমার এরকম র্যান্ডম একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে, সেটা থেকে ঢাল বের করতে হবে, কারণ ঢাল একটা ইম্পর্টেন্ট জিনিস, ঢাল অনেক কাজে লাগে। এখন এটা ঢাল বের করার জন্য একটা চিন্তা করো, মানে একটা ধরো তোমাকে বললাম এই সরলরেখার ঢাল কত, দেখে বলে দিতে হবে, কেমনে বলবা? y is equal to mx plus ওইটা ওই হ্যাঁ ফর্মে নিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি চিন্তা করো, তাহলে এই সরলরেখার সমীকরণটা এরকম আছে, তাহলে আমি এক কাজ করতে পারি না? দেখো তো, আমরা তো একটা জিনিস পড়ছিলাম যে y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এই x এর সাথে যে থাকবে সেটা হচ্ছে আমার ঢাল। মানে এটা মনে মনে এভাবে চিন্তা করো, y ইকুয়াল টু ঢাল ইন্টু x প্লাস ছেদাংশ। এই কথাটা কি বুঝছো? জি মানে ভাই। x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ঢাল, আর প্লাস যেটা থাকবে, প্লাস যে ধ্রুবকটা থাকবে সেটা হচ্ছে আমার ছেদাংশ। তাহলে এটাকে আমি এই ফর্মে নিয়ে যাই, তাহলে এক কাজ করি, তাহলে 3y হচ্ছে কি বলে -2x -4, তাহলে এখান থেকে আমি y সমান পাচ্ছি -2/3 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস সি, তাহলে এখানে x এর সাথে কে আছে? m, এখানে x এর সাথে আছে -2/3, তার মানে আমার ঢাল কত হবে? -2/3। এটা কি বুঝছো? জি ভাই, বুঝলাম। আর এখানে ছেদাংশ কত হবে? সি এর মান হচ্ছে -4, তাহলে সি হচ্ছে -4। এটা কি বোঝা গেছে? তার মানে আমার কাছে যদি যে কোনো একটা সরলরেখা আচ্ছা সমীকরণ দেওয়া ভাই, থাকে, এখানে একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলো। মাইনাস আপনি তো 4/3 লিখছিলেন। না? আবার জি ভাই, ওটাও তো আচ্ছা সরি সরি, -4/3 তো এটা 4/3, এটা 4/3 দিয়ে ভাগ করছি, সরি, এটা ভুল হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এখন চিন্তা করো, আমি যদি তোমাকে বলতাম x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, এটা ঢাল কত হবে? কি করবে? y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে যাও, তাহলে এটা কত আসবে? y ইকুয়ালস টু আসবে তোমার কত? x প্লাস 4। তাহলে এটার সাথে কম্পেয়ার করো, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এখানে x এর সাথে আছে m, এখানে x এর সাথে কত আছে? 1 1, তার মানে 1 এটা ঢাল কত? 1 1। এটা কি বুঝছো? মানে তুমি আসলে এখন যে কোনো সরলরেখা দেওয়া থাকলে ঢাল বের করতে পারবে না, যদি আদর্শ সমীকরণে দেওয়া থাকে। এটা কি আচ্ছা বুঝছো? ভাই, যদি
যদি কোনো সরলরেখার মানে কি জানি বলে এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি তার ঢাল শূন্য হবে না এখন? আসতেছি। এখন একটা চিন্তা করো, এই প্রশ্ন আমি এখনই করতাম। তাহলে এখন চিন্তা করো, তোমাকে যদি বলা থাকে আচ্ছা y ইকুয়ালস টু 5, এটার সমীকরণ বের করো তো, এটার ঢাল বের করো তো, তখন কি করবা? তখন এটা হবে না, দেখো তো, যে আচ্ছা দেখো আমি কম্পেয়ার করি y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, এখানে তো x নাই। x নাই মানে কি? না, x নাই মানে আমি এভাবে চিন্তা করতে পারি না, দেখো তো, x নাই মানে আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি না, 0 ইন্টু এক্স প্লাস 5। তাহলে দেখো এখানে x এর সাথে কত আছে? 0। তাহলে আমার ঢাল কত? 0। এটা কি বুঝছো? জি এটা কি সবার ক্লিয়ার? এখন কি বুঝছো যে ঢাল 0 কেন? জি ভাই বুঝছি। আচ্ছা এটাকে অন্যভাবে দেখানো যায়, তুমি চিন্তা করো y ইকুয়াল টু 5, এই সরলরেখাটা এরকম না? জি ভাই, আচ্ছা এটা চিন্তা এক্স করো অক্ষের সমান্তরাল। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল। তোমাদের ঢালের ডেফিনেশন কি বলছিলাম? x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। তাহলে বলো তো এই সমান্তরাল রেখাটা তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটো সমান্তরাল রেখার 90 মধ্যে ডিগ্রি ভাই। আরেকটু চিন্তা করো, এই সরলরেখার দিক হচ্ছে জিরো এদিকে, ডিগ্রি আবার এইটার দিকও এদিকে। এই মনে মনে এভাবে চিন্তা করো, ধরো তোমাকে বললাম এই দুটো সরলরেখা কত কোণ তৈরি করছে, এটা যদি আরেকটু কাছে আসতো তাহলে আরেকটু ছোট হইতো। এরকম যখন মিশে যাইতো তখন তারা সমান্তরাল হয়ে যেত না? মিশে গেলে তাহলে কোণ কত হয়? জি ভাই। 0 ও ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি। তার মানে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে tan 0 এর মান কত? তোমার ঢালের ডেফিনিশন কি ছিল? x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা এর tan। সাথে ট্যানজেন্ট কোণ। tan 0 এর মান কত? 0 না? জি ভাই। এটা কি বুঝছো? আচ্ছা জি এটাকে ভাই। আরেকভাবে দেখানো যায়। তোমাদের একটা চিন্তা করো, তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে, ঢাল মানে হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে তোমার যতটুকু কষ্ট করতে হবে, যতটুকু উপরে কষ্ট করে উঠতে হবে, সেটা হচ্ছে আমার ঢাল, রাইট? এবার জি চিন্তা ভাই। করো, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার এখানে এক্স অক্ষের দিকে যেতে গেলে তোমার কিছু কোথাও কি উপরে ওঠা লাগবে? তুমি এমনি এমনি এই রেখার উপরে আছো না? তার মানে তুমি তোমার কি কষ্ট করে উপরে ওঠা লাগছে? যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে চাও তুমি তো এমনি এমনি যেতে পারবে, কষ্ট করে তো উপরে ওঠা লাগবে না। তার মানে এখানে ঢাল কত হবে? এটা কি বুঝছো? 0। তার মানে আমি তোমাকে জি তিন ভাই, ভাবে জি ভাই। দেখাইলাম, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে দেখাইলাম, তোমাকে ঢালের যে কনসেপচুয়াল মানে ঢালের যে সংজ্ঞা tan থিটা, tan 0 ডিগ্রি সেটাতে দেখাইলাম। আবার তোমাকে যে বললাম যে কষ্ট করে যদি তোমার উপরে উঠতে হয় তাহলে সেটার ঢাল হচ্ছে তোমার একটা ঢাল থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার ঢাল, তাই তো? এটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা এখন একটা কথা বলতে পারবা যে যদি এটা x অক্ষের সমান্তরাল না হয় y অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল কত? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। y অক্ষের সমান্তরাল। এখন আমি তোমাদের যখন এখানে দেখাইছিলাম, এখানে যখন তোমাকে তিনটা ওয়েতে দেখাইছিলাম যে y ইকুয়াল টু mx প্লাস c তে কম্পেয়ার করে, এটা চিন্তা করো তো এটা কি হবে? x ইকুয়াল টু ধরো 5, এটা x ইকুয়াল টু 5 এর সমীকরণ এরকম হয় না, x y এর সমান্তরাল। এটার সাথে তুমি কম্পেয়ার করো, এখানে কোনো y আছে? এটা কি বুঝছো? এই কথাটা বুঝছো? এখানে তো y নাই, তুমি আসলে কি জি ভাই। y ইকুয়াল টু mx প্লাস c কেমনে কম্পেয়ার করবা? আচ্ছা তবে আচ্ছা y কি এখানে ইনফিনিটি নাকি? হ্যাঁ আসতেছি, y ইনফিনিটি না, y এর সহগ 0, কিন্তু এখানে ঢালটা একটু কাহিনী আছে। এখন চিন্তা করো, আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি না, দেখো তো আমার এখানে কি ছিল, আগের স্লাইডে আমি কি করছিলাম, এখানে ধরো y এর সাথে কে ছিল? 3 ছিল, আমি 3 দিয়ে ভাগ করে y দিছিলাম, তাই না? তারপরে y পাইছিলাম। জি ভাই। এটাকে তুমি মনে মনে এভাবে চিন্তা করতে পারো, আমি আবার বলতেছি এটা এরকম হবে না, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো না, দেখো তো, যে 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল টু 5। এটাকে একটু সাজায় লেখো, 0 ইন্টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5। এবার ওয়াই ইকুয়াল টু কি আসবে? 0 দিয়ে ভাগ করে দাও, তাহলে মাইনাস 1 বাই সরি, এটা তোমার মাইনাস 1 বাই 0 এক্স প্লাস 5 বাই 0, তাই না? আমি আবার বলতেছি এটা কিন্তু করা যায় না, কিন্তু তাও আমি একটু দেখাইলাম তোমাদের, এটা এরকম করে যদি করি তাহলে কি আসতেছে দেখো তো, ঢালটা কি আসতেছে? একটা অসংজ্ঞায়িত ঢাল আসতেছে না? জি ভাই। এটা কি জি বুঝছো? ভাই। তার মানে একটা y অক্ষের সমান্তরাল ঢাল আসলে সেটা আসবে কত? অসংজ্ঞায়িত। ঢাল আসতেছে অসংজ্ঞায়িত, কারণ আমি এখানে 0 দিয়ে ভাগ আচ্ছা করতেছি। ভাই, অসংজ্ঞায়িত মানে কি ইনফিনিটি না? ইনফিনিটি আলাদা জিনিস। এটা পুরাই আলাদা জিনিস, এটা আমি যখন ক্যালকুলাস পড়াবো এটা আমি তোমাদের আরেকটু ডিটেল পড়াবো। অসংজ্ঞায়িত মানে হচ্ছে এটার আচ্ছা কোনো মান তুমি দিতে পারবা না, মানে এটা তুমি আচ্ছা এটার আচ্ছা। কোনো মান মানে এমন কোনো মান নাই যেটা আসলে খুব, আমি তোমাদের একটা ভিডিও দিব না, তোমার যদি ইংলিশ ভিডিও দেখে অভ্যস্ত তাহলে এটা দেখো, আপাতত যদি প্রশ্ন মেটে তাহলে ভালো, আর তা না হলে আমি ক্যালকুলাস পড়ানোর সময় আরেকটু ডিটেল দেখাবো, ঠিক আছে? আচ্ছা একটু বুঝো, তাহলে আমি তিনটা জিনিস দেখাইছিলাম। এক নম্বর হচ্ছে তোমাকে দেখাইলাম যে এই ঢালটা অসংজ্ঞায়িত, কেন? কারণ তোমাকে 0 দিয়ে ভাগ করা লাগছে। এখন চিন্তা করো, আমি টেন থেরাপি দেখাই, এখন বলো এইটা এক্স অক্ষের দিকের সাথে কতক্ষণ তৈরি করছে এই সরলরেখাটা?
এক্স মানে অক্ষের 90 হ্যাঁ দেখো এই সরলরেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। আগেরটা কি ছিল, এটাও এদিক ছিল এটাও এদিক ছিল, এই জন্য আমি বলছিলাম 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই না? এবার বলো tan 90 হচ্ছে আমার ঢাল, বলো tan 90 অসংজ্ঞায়িত tan 90 এর ভ্যালু কত? অসংজ্ঞায়িত tan 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে এটাও মিলে যাচ্ছে, তাই তো? জি ভাই। এখন আরেকটা ভাবে দেখাই, তোমাদের বলছিলাম যে তোমাদের একটা তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার এখান থেকে এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে যে পরিমাণ কষ্ট করে উপরে উঠতে হবে সেই পরিমাণ কষ্টটাকে আমি বলছিলাম ঢাল, তাই তো? তো এবার হ্যাঁ। চিন্তা করো, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার সামনে একটা খাড়া দেওয়াল আছে, তুমি এক্স অক্ষের পজিটিভ দিকে যাইতে চাও, তুমি সারা জীবন খাড়া দেওয়াল বায়ে চড়তে থাকলে এক্স অক্ষের পজিটিভ দিকে কখনো যেতে পারবা? না ভাই। না তার মানে তোমাকে আসলে কখনোই এক্স অক্ষের পজিটিভ দিকে যাওয়া পসিবল? তার মানে এই জন্য না। এই কথাটা মানে হচ্ছে এই ঢালটা আসলে নাই, এই ঢালটা হচ্ছে অসংজ্ঞায়িত, এই ঢালের কোনো মানে নাই, মানে এই ঢালের কোনো অস্তিত্ব নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি অসংজ্ঞায়িত। এই কথাটা কি বুঝছো? বুঝছি ভাই। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তার মানে এখন আমি যে কোনো সরলরেখা দিলে তুমি আসলে ঢাল বের করতে পারবা, যতই কঠিন হোক না কেন। এটা মনে রাখবা যে ঢাল বের করার সিস্টেম আছে। এখন তোমাদের এই সিস্টেমটা দেখাইলাম। আচ্ছা আমি একটা জিনিস বলি তোমাদের, ঠিক আছে? তোমাদের অনেক সময় তোমাদের একটা জিনিস মানে খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে ফর্মুলা মনে রাখতে তোমাদের খুব বিরক্ত লাগে। তোমাদের একটা জিনিস বলি, দেখো আমি যে তোমাদের একটু আগে দেখাইলাম যে 3x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে তোমাকে ঢাল বের করার সিস্টেম শিখাইলাম না? যে y নিয়ে আসবা, y হবে তোমার -3x জি ভাই। -3, এখান থেকে বলতে পারি ঢাল হচ্ছে কত, -3। এখন দেখো তুমি যদি প্রত্যেকবারই এরকম করে সিস্টেম করে করতে চাও তাহলে তোমার প্রত্যেকটা ম্যাথ করার জন্য তোমার মেলা কষ্ট করা লাগবে না? আমি একটা জিনিস জি বুঝাই ভাই। তোমাদের, দেখো তোমাদের একটা জিনিস চিন্তা করো, তোমাদের যদি এরকম এভাবে বলতে চেষ্টা করি, দেখো ধরো তোমাদের একটা মোবাইল বানাচ্ছে, ধরো একটা কম্পিউটার বানাচ্ছে, কম্পিউটার বানাতে গেলে কি লাগে, ভিতরে একবারে ইলেকট্রনিক লেভেলের সার্কিট লাগে না? কিন্তু দেখো যে লোকটা কম্পিউটার সায়েন্স পড়তেছে, বা ধরো যে লোকটা কম্পিউটার বানাচ্ছে, তার কি আসলে এটা জানার দরকার আছে, যে এত ডিপলি জানার দরকার আছে যে এটা কেমনে আসলো, এই সার্কিটটা কিভাবে ডিজাইন করলাম, অথবা এখানে এই সার্কিটে এটা কেন দিলাম? সে অত ডিটেল না জানলেও চলবে। সে সে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে, যে অলরেডি এই কাজটা কেউ একজন করে রাখছে, আমি জাস্ট খালি ব্যবহার করবো। এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় তোমার স্পেশালাইজেশন। মানে মানুষ সব কাজ করতে পারে না, একটা মানুষ একটা কাজ করে রাখছে যেটা তুমি ট্রাস্টেড, যে হ্যাঁ এটা করে রাখছে, মানে হচ্ছে এটা বিশ্বস্ত, এটা আমি ব্যবহার করতে পারি, আমার কোনো সমস্যা হবে না। এই কারণে কোনো একটা মানে ব্যবহৃত কাজকে, কোনো একটা জানা জিনিসকে তুমি খালি ব্যবহার করছো, সেটা হচ্ছে তোমার স্পেশালাইজেশন। তেমনি তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এতক্ষণ জানলা যে এইখান থেকে ঢাল কিভাবে বের করতে হয়, তখন তুমি একটা চিন্তা করো, এটা যদি তোমার বারবার করতে হয় তোমার কষ্ট হয়ে যাবে না? যে একই ধরো একটা ম্যাথের মধ্যে তোমার 10 বার এই কাজটা করতে হবে, তো তোমার এই কাজটা করতে তোমার 10 বার করতে তোমার কষ্ট হয়ে যাবে। এখানে তুমি যেটা করলা, তুমি বলো আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এটা জানি কিভাবে আসছে, এখন এটাকে আমি একটা শর্টকাট বানাবো, যে শর্টকাটটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এই শর্টকাট জিনিসগুলোই হচ্ছে ফর্মুলা। তোমরা যত ফর্মুলা পড়ো না, যত ফর্মুলা, সেই সবগুলা ফর্মুলা কেউ না কেউ বের করে রাখছে, যেটা তোমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলাটা তুমি জানো যে কিভাবে আসছে, একবার যখন জানে বুঝে যাবা, তখন তুমি এটা পরবর্তীতে ব্যবহার করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলার আইডিয়াগুলো। এখন তোমাকে একটা জিনিস চিন্তা করো, এখন চিন্তা করো, তোমাকে যদি এভাবে না বলে বলতাম যে আচ্ছা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটার ঢাল কত, কিভাবে বের করবা? সিস্টেম তো তুমি জানো, সিস্টেম কিভাবে বের করতে হয়, y ইকুয়াল টু mx প্লাস c সাথে কম্পেয়ার করতে হয়। তাহলে এখান থেকে by ইকুয়াল টু কত, by হচ্ছে তোমার -ax প্লাস সরি by -ax মাইনাস c। তাহলে এখান থেকে আমি বলতে পারি কত, y সমান কত, -a/b x মাইনাস b বাই সরি মাইনাস হচ্ছে তোমার c বাই b। তাহলে এখান থেকে ঢাল কত আসবে, y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে x এর সাথে যে থাকবে সেটা হচ্ছে ঢাল। তার মানে এখানে আমার ঢাল কত, এটা না? এটা কি বুঝছো? জি ভাই। তার মানে তুমি সিস্টেম করে বের করতে পারলা আচ্ছা ঢালটা হচ্ছে এত। এখন তুমি যদি কোনো করে ভুলে যাও, কিন্তু তোমার যদি সিস্টেমটা মনে থাকে, তাহলে তুমি বের করতে পারবে না ঢাল কত? অবশ্যই বের করতে পারবে। এখন চিন্তা করো, এখন এই কথাটা একটু সুন্দরভাবে খেয়াল করে দেখো, যে আমি এখান থেকে এই একটা সিস্টেম করে দেখলাম যে ঢাল আসতেছে কত, -a/b। এখন এটাকে তুমি একটু সহজে মনে রাখতে পারো। দেখো তো a এর পরিচয় কি, a এর পরিচয় হচ্ছে x এর সহগ, আর b এর পরিচয় কি, y এর সহগ। তার মানে তোমাকে যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, যে ধরো এরকম একটা সমীকরণ দেওয়া থাকে যেটা হচ্ছে তোমার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে তুমি চাইলে সিস্টেম করে দেখতে পারো ঢাল আসবে, ঢাল m ইকুয়াল টু কত আসবে, -a/b। অথবা তুমি একটা শর্টকাটে মনে রাখলে, আচ্ছা আমি তো সিস্টেমটা জানি, তাহলে এই সিস্টেমটা তাড়াতাড়ি কীভাবে করা যায়, তাড়াতাড়ি করার ওয়ে হচ্ছে ঢাল বের করবো কিভাবে, ঢাল m ইকুয়াল টু হচ্ছে মাইনাস চিহ্ন দিব, উপরে x এর সহগ বসাবো। এটা কি বুঝছো, x এর সহগ বসাবো ডিভাইড বাই এটা আমাদের ছিল 10 y এর সহগ বসাবো, তাই না? এটা কি তোমরা 9 এ পড়ছো? জি বা পড়াইছো। আচ্ছা এখন কি বুঝছো যে এই জিনিসটা আসলে কেন আসে? আমাকে এটা জি যদি ভাই। বোঝাও,
তুমি এই শর্টকাটটা তুমি যদি জানো তাহলে তোমার এই মাঝখানে যে স্টেপগুলো দেখাইলাম, যে দেখো মাঝখানে স্টেপগুলো দেখাইলাম, এই স্টেপগুলো তোমার বারবার করা লাগবে না, তুমি ধুম করে বলে দিতে পারবে। এটা হচ্ছে ফর্মুলার আইডিয়াটা, তুমি একটা জিনিস জানো সেটা পুনরায় ব্যবহার করবা, সেটাই হচ্ছে তোমার মানে ফর্মুলার আইডিয়াটা। তুমি একটা জানা জিনিস আরেকবার ব্যবহার করবা যাতে তাড়াতাড়ি করা যায়, মানে তাড়াতাড়ি প্রবলেম সলভ করার জন্য কিছু কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা। তার মানে এখন তোমাকে যদি যে কোনো একটা র্যান্ডম কিছু দিয়ে দেই, সেখান থেকে আমি বলতে পারবো না যে একটা সমীকরণের ঢাল কত। তোমাকে যদি বলি আচ্ছা 3x প্লাস ওয়াই মাইনাস প্লাস 4 ইকুয়াল টু 0, এর ঢাল কত? ঢাল কীভাবে বের করে? তুমি ওয়াই ইকুয়াল টু mx প্লাস c দিয়ে করতে পারো, অথবা এভাবে করতে পারো যে আচ্ছা মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3, ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে এটা ঢাল কত? -3। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি যদি কোনো কারণে ভুলে যাও যে এটা কেমনে বের করতে হয়, তোমার মনে আছে আচ্ছা তাহলে ওয়াই ইকুয়াল টু mx প্লাস c সাথে কম্পেয়ার করা যায়, ওইভাবে করে তুমি বের করে দেখো, সমস্যা তো নাই, তাই না? এখন তুমি যদি এটাই ভুলে যাও যে কেমনে কম্পেয়ার করছো, আরেকবার দেখে নিবা, কিন্তু আলটিমেটলি আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা কি বুঝছো যে ঢালের ইকুয়েশন হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এটা কেন হইলো বা এটা কিভাবে আসলো? এটা কি ক্লিয়ার সবার? এটা কি সবার ক্লিয়ার? এটা কি সবার ক্লিয়ার? জি ভাই। আরেকবার যদি একটু দেখাইতেন ভাই। কোনটা? আচ্ছা আরেকবার, ওয়ান লাস্ট টাইম। সেটা হচ্ছে ধরো তোমাকে বললাম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে a এর পরিচয় কি? a এর পরিচয় হচ্ছে x এর সহগ, b এর পরিচয় হচ্ছে y এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক পদটা। মানে এটা তোমার a এর জায়গায় 1 থাকতে পারে, 2 থাকতে পারে, যে কোনো মানে কনস্ট্যান্ট টার্ম থাকবে, এটা মনে রাখবা। a এর জায়গায় যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। এখন তোমাকে যদি বলা হয় এটা ঢাল বের করো, তোমাদের বলছিলাম ঢালের ইকুয়েশন হচ্ছে, ঢাল বের করতে তোমার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এক কাজ করো, এখান থেকে এই ফর্মে এই ইকুয়েশনটাকে এই ফর্মে লিখি। এই ফর্মে লেখার ওয়ে কি? এটাকে আমি লিখতে পারি by ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস ax মাইনাস c। তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস a বাই বি এক্স মাইনাস c বাই বি। একটু বুঝছো না? এখন দেখো এটাকে আমি এটার সাথে কম্পেয়ার করি, y ইকুয়াল টু m x প্লাস c। তার মানে y আছে এখানে, y লেফটে y আছে, এখানে y। তাই এখানে দেখো x এর সাথে কে আছে? এখানে x এর সাথে m, মানে এখানে x এর সাথে আছে ঢাল, আর এখানে x এর সাথে কে আছে? মাইনাস a বাই বি। তার মানে এখানে ঢাল কত আসবে? মাইনাস a বাই বি। এটা কি বুঝছো কিভাবে বের করলাম? এখন তো যখন তুমি একবার বের করা শিখে যাবা, এটাকে তুমি মনে রাখবা কিভাবে? মনে রাখা হচ্ছে আচ্ছা x m হচ্ছে মাইনাস চিহ্ন দিব, a মানে হচ্ছে x এর সহগ, আচ্ছা সহগ, আর কি লিখতেছি এটা হচ্ছে x এর সহগ, আরে অবস্থা, x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। এটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এখন বুঝছো নিশ্চয়ই? এখন বুঝছো? ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার। এখন আমার যদি যে কোনো একটা আচ্ছা বাদ দেবে, এখন যদি ওইখানে ফালাইতে যে দেখো তো y ইকুয়াল টু 5, এটার জন্য তাহলে কি বের হবে? তাহলে একটু খেয়াল করো, এখানে আমি এভাবে চিন্তা করতে পারি যে 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত? 0। তাহলে এখানে 1 ডিভাইড বাই 0 আসতেছে না? মানে এটা কি অসংজ্ঞায়িত? এটা কি বুঝছো? জি ভাই। জি ভাই। তার মানে এই জিনিসটা সবার জন্য এখন খেটে যাচ্ছে না? মানে ব্যাপারটা হচ্ছে তুমি একটা জিনিস অবজার্ভ করবা, সেটার থেকে তুমি একটা থিওরি দাঁড় করাবা, সেটাই হচ্ছে তোমার সায়েন্সের বেসিক আইডিয়া। যে অবজারভেশন থেকে তুমি আস্তে আস্তে অবজারভেশনকে পারফেক্ট করার জন্য তুমি একটা থিওরি দাঁড় করাবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি সায়েন্স। আচ্ছা এনিওয়ে, এটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। আচ্ছা এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরেরটা আগাই। আমি আজকে খুব বেশি কিছু দেখাতে হতে পারবো না। এখন একটা জিনিস দেখো, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, এটা আগে দেখাই। আচ্ছা এখন যেটা পড়বো সেটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা দেখো, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ মানে কি? ধরো তোমাকে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা ধরো x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে তোমার x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি তোমাকে বললাম এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা এটা আমি একটু অন্য হয়ে দিই, 2x মাইনাস প্লাস ওয়াই প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত? এখন কথা হচ্ছে দেখো, এই কোণ বের করার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে তুমি গ্রাফ পেপারে আঁকো, আঁকে তারপর এই কোণটা মাপো, তাহলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা এখন চিন্তা করো এটা একটু সিস্টেমেটিক্যালি বের করা যায় কিনা, যে আমার যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে কোণ বের করার কোনো সিস্টেম বের করতে পারি কিনা। এটা কি বোঝা গেছে? জি ভাই বুঝছি। আচ্ছা এখন এটা কি তোমরা আগে করছো? মানে এটা তো 99 থাকার কথা না। না ভাই করি। আচ্ছা এখন চিন্তা করো, একটু ভালোভাবে খেয়াল করো। এখন ধরো তোমাকে এটা অন্যভাবে বললাম, ধরো তোমার কাছে এটা আছে, এখন ধরো তোমার কাছে দুটো সরলরেখা আছে এরকম, আমার এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে তোমাকে জিজ্ঞেস করলে সরলরেখার মধ্যবর্তী কোণ কত, মানে বেসিক্যালি আমি চাচ্ছি ধরো এই কোণটা, তাই তো? এখন একটা চিন্তা করো, তোমাকে যদি কেউ বলে দেয় আচ্ছা এটা কি এক্স অক্ষ না, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো 60 ডিগ্রি কোণ তৈরি করছে ধরো, আর এই সরলরেখাটা 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাইলে বলো তো এদের মধ্যবর্তী কোণ কত? তাইলে বের করতে পারবা? আমার কথাটা কি বুঝছো? আচ্ছা ভাই পারবো ভাই, পারবো। হ্যাঁ বলো বলো কিভাবে করবা? 30 আর 1 60
হ্যাঁ হচ্ছে হচ্ছে, চিন্তা করো, এটা এটা পারবা 90 ডিগ্রি হবে। না। 90 না 90 না, এটা চিন্তা করো। হ্যাঁ 90 ডিগ্রি কি, না না 90 জি ডিগ্রি ভাই হবে 90 কিন্তু 90 ডিগ্রি হবে না, এটা চিন্তা করো। আমি চাচ্ছি এই যে এই কোণটা, তোমার এই যে এক্স অক্ষের সাথে কোণটা দেওয়া আছে আর এইখানে এক্স অক্ষের সাথে কোণটা দেওয়া আছে, তোমার এই কোণটা চাইছি আমি। হ্যাঁ, বিপরীত কোণ সমান না, হ্যাঁ, ওই তাহলে- কোণটা তো 90 ডিগ্রি আছে। আচ্ছা একটু ভালো করে চিন্তা করো, আমি বুঝছি তুমি ক্যালকুলেশনে ভুল করছো, একটু খেয়াল করো। এই কোণটা যদি আমার জানার উদ্দেশ্য থাকে, এটা হচ্ছে থিটা, তাই না? তার মানে এটা বিপরীত কোণ, এটাও থিটা, তাই তো? এখন এই অংশটাকে একটু আলাদা করো, এই অংশটা আলাদা করলে এরকম হচ্ছে না, দেখো তো। এই কোণটা ও হচ্ছে আচ্ছা আচ্ছা, থিটা, 180 থেকে 60, সরি সরি ভাই। এই কোণটা বুঝছি হচ্ছে ভাই, একটু 30 ভুলেছি। ডিগ্রি। দেখো তো এই রেখাটা তুমি বাড়াই দিছো না? দেখো আমার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দেখো এইটা কত? 60 ডিগ্রি না? তার মানে এটা কত? 120 ডিগ্রি। এটা ভাই, একটু 30 বুঝছো? হবে না। এটা কি মানে বুঝছো? 30। তাহলে এই কোণটার এটা ভ্যালু কত 30 হবে? 30 ডিগ্রি হবে না, দেখো তো। জি ভাই। আমি কি কথাটা বুঝতে পারছি? করছি। আচ্ছা এটাকে জি ভাই। এটাকে অন্য আরেকটু এটাকে অন্য আরেকভাবে চিন্তা করা যায় কিভাবে? একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা উপপাদ্য পড়ছিলে মনে আছে যে ত্রিভুজের মানে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে এই কোণটার নাম কি? বহিস্থ কোণ বলেন এটাকে। জি ভাই। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এরকম কিছু পড়ছিলাম যে এই জি ভাই। কোণটা যদি এক্স হয়, জি ভাই, ছিল। এটা যদি ওয়াই আর এটা যদি জেড হয়, তাহলে এক্স কোণটা হচ্ছে ওয়াই প্লাস জেড এর সমান। এটা কি পড়ছিলাম? এটা আসলে কেন হয়? এটা আসলে খুব সোজা, দেখো তো। এটা যদি এক্স হয় তাহলে এই কোণটা কত? এটা হচ্ছে 180 মাইনাস এক্স না? কারণ এটা জি তো ভাই। এটা তো একই রেখা। আবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 জি ডিগ্রি। ভাই, মানে সরলরেখা। তার মানে এটা হচ্ছে তোমার এক্স, ও মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে কি? এই কোণটা হচ্ছে ওয়াই, ওয়াই প্লাস এটা হচ্ছে তোমার জেড প্লাস এই কোণটা, তাহলে এটা সমান হবে কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 180 180 কেটে দাও, তাহলে আলটিমেটলি কি আসতেছে? ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স আসতেছে না? এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। মানে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়ায় দিলে যে বহিস্থ কোণটা তৈরি হয় সেটা অন্তস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান, এটা তোমরা পড়ছি না। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি যখন তাহলে সরলরেখা সমীকরণ বের করতে যাচ্ছি, তখন এটা এরকম হচ্ছে না যে এখন ধরো তোমার এই কোণটা দেওয়া আছে থেটা ওয়ান, এই কোণটা দেওয়া আছে থেটা ওয়ান, এই কোণটা দেওয়া আছে থেটা টু, তাহলে আমার দুইটার মধ্যবর্তী কোণটা ধরো আমি জানতে চাচ্ছি থেটা, তাহলে কিভাবে বের করবা? তাহলে এটা যদি থেটা হয় তাহলে এটাও থেটা। এখন ত্রিভুজের বহিস্থ কোণ কত? থেটা ওয়ান। তাহলে আমি বলতে পারি না বহিস্থ কোণ থেটা ওয়ান হচ্ছে অন্তস্থ দুটো বিপরীত কোণ, মানে হচ্ছে এটা আর এটা সমষ্টি সমান, মানে থেটা টু প্লাস জি ভাই। থেটা। এটা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি না, দেখো তো আমার উদ্দেশ্য কি? থেটা বের করা। আমার থেটা তাহলে কি হবে? হুম। আমার থেটা হচ্ছে তোমার থেটা টু মাইনাস থেটা ওয়ান। এটা কি বোঝা গেছে? জি ভাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের এত কাহিনী করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের কথা কেন বললাম? আমি তো এটা অন্যভাবে বের করতে পারতাম না? জি ভাই। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে যদি একটা সরলরেখা দেওয়া থাকে এরকম যে আচ্ছা এটা হচ্ছে তোমার 3x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? এটা কিভাবে বের করবা? ধরো এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কোণ তৈরি করে থিটা 1। তো তোমরা পড়ছিলে না ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণটা তৈরি করে সেটা tan। তার মানে আমি বলতে পারি ঢাল m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা 1, রাইট? এটা বুঝছো? জি ভাই। আবার তোমাদের একটু আগে শিখালাম আদর্শ সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করে। ঢাল m এর মান কত? মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে কত আসতেছে? 3 আসতেছে। এটা কি বুঝছো? তার মানে আমি দেখো তো এখান থেকে একবারে বলে ফেলতে পারবো না যে tan থিটা 1 মানে হচ্ছে 3, তাহলে সেখান থেকে থিটা 1 বের করতে পারবো না? এটা কি বুঝছো? হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, জি ঠিক ভাই। আছে। তার মানে এটা কি বুঝছো? দেখো তো একটা সরলরেখা দেওয়া থাকলে আমি সেখান থেকে ঢাল বের করতে পারবো, আর ঢাল পাওয়া যে কথা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ বের পাওয়া একই কথা। তাহলে আমি আগের স্লাইডে খেয়াল করো, আগের স্লাইডে আমি যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দুইটা কোণ যদি জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই দুইটা কোণের বিয়োগফল। তাহলে দেখো আমার ঢাল জানা থাকলে তো এই থিটা 1 থিটা 2 বের করার কোনো ব্যাপার? ঢাল জানা থাকলে। ভাই এখানে থিটা থিটা সমান সমান থিটা 1 মাইনাস থিটা 2 না? হ্যাঁ না একটু খেয়াল করো তোমার একটু তাহলে তোমার মনে হয় এটা ক্লিয়ার করে বোঝো নাই। এখানে দেখো, এখানে তোমার বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে থিটা 1, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। এই যে এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ দুটো সমষ্টি, অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তার মানে থিটা 1 এর মান হচ্ছে থিটা প্লাস থিটা 2। তাহলে থিটা, ও আচ্ছা ঠিক আছে, সরি ভুল করছি আমি, এটা ভুল জি করছি। ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার থিটার ভ্যালু হচ্ছে তোমার থিটা 1 মাইনাস থিটা 2 হবে, সরি। আচ্ছা এটা কি বুঝছো? এখন বুঝছো? জি ভাই। আচ্ছা তাহলে জি ভাই। উদ্দেশ্যটা কি দাঁড়াইলো?
তাহলে উদ্দেশ্যটা হচ্ছে আমার যদি এরকম একটা থাকে যে আমার কাছে এরকম দুটো সরলরেখা আছে, যে দুটো সরলরেখার আসলে আমার সমীকরণ দেওয়া আছে, তাহলে দেখো এটা যদি 1 নম্বর সরলরেখা হয় 2 নম্বর সরলরেখা হয়, তাহলে আমি বলতে পারি না যে 1 নম্বর সরলরেখাটা যে কোণ তৈরি করছে সেটা ধরো θ1, আর 2 নম্বর সরলরেখা যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে θ2। সেখান থেকে আমি এটা বের করতে পারি না তাদের মধ্যে কোণ হচ্ছে θ2 হচ্ছে θ1 মাইনাস θ2 এর সমান। কিন্তু দেখো আমি কিন্তু θ2 জানি না, আমি এই 1 নম্বর সরলরেখার ঢাল বের করতে পারবো। ঢাল হচ্ছে তোমার m1, m1 কত হবে, tan of θ1 হবে না? এটা কি বুঝছো? জি ভাই। জি ভাই। আবার 2 নম্বর সরলরেখার ঢাল হবে m2, তার মানে এটা হচ্ছে তোমার tan of θ2। দেখো আমি কিন্তু θ1 জানি না কিন্তু tan of θ1 জানি, আমি θ2 জানি না কিন্তু tan of θ2 জানি, সেখান থেকে tan1 বের করা যাবে, সমস্যা নাই। কিন্তু এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়। দেখো তো আমি দুই পাশে tan নিয়ে আসতে পারি না? tan θ ইকুয়াল টু tan θ1 মাইনাস θ2, এটা কি বুঝছো? এই কোয়েশ্চেনের দুই পাশে আমি tan নিয়ে আসলাম। এখন তোমাদের এটা জানার কথা না, একটু বলে রাখি, এটা বাচ্চাকালে এটা কোনো কালে পড়বা যে tan যদি দুইটা কোণের সমষ্টি হয় tan θ1 মাইনাস θ2, এটাকে এইভাবে লেখা যায়। তোমরা এখন এটা জানবা না কেন, আমি যখন পড়াবো তখন বোঝাবো যে tan θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ1 tan θ2, এটা করা যায়, ঠিক আছে? এটা আমি পরে দেখাবো কেমনে আসে, বাট আপাতত এটা আপাতত মানে নাও যেটা সমান এটা লেখা যায়। এটা কি বুঝছো? মানে আপাতত মানে নাও যে tan θ1 মাইনাস θ2 সমান এটা লেখা যায়, আপাতত মানে নাও, আমি পরে দেখাবো। আচ্ছা, তাহলে এটাকে আমি ভাঙিয়ে ভাবে লিখতে পারি না? দেখো তো, tan θ সমান এভাবে লিখতে পারি না? দেখো তো, তাহলে এটা লিখতে পারি tan θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ1 tan θ2। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝছো? তাহলে এখন দেখো তো, ফাইনালি আমি এটা লিখতে পারি না যে tan of theta equals to, এখন দেখো এই tan θ1 এই জিনিসটা আসলে কি? এই tan θ1টাই আসলে আমার m1। আচ্ছা ভাই, ভাই একটা কথা ছিল, বলো 1 প্লাস 10 থিটা 10 থিটা 2 কিভাবে আসলো? কোনটা কোনটা? আচ্ছা ওইটা তোমরা পরে দেখবে, আমি তো বললাম যে এটা আপাতত মানে নাও, আমি এটা যখন পড়াবো তখন তোমাদের আচ্ছা, ক্লিয়ারলি আচ্ছা, বুঝাবো যে কেমনে আসে, ঠিক আছে? আপাতত একটু কষ্ট করে মানে নাও, আচ্ছা। আমি তোমাদের যখন পরে দেখাবো তখন দেখাবো, ঠিক আছে? এটা আপাতত মানে নাও। এখন এটা কি বুঝছো যে, আচ্ছা। এখন খেয়াল করো, এই দেখো এই tan θ1 মানে কি m না, m1 না? তাহলে এখানে আমি এটাকে m1 লিখতে পারি। জি ভাই। আবার tan θ2 মানে হচ্ছে m2, তার মানে এটাকে আমি লিখতে পারি m2। নিচে সিমিলারলি এটাকে লিখতে পারি m1, এটাকে লিখতে পারি m2। এটা কি বুঝছো? তার মানে এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা কি ক্লিয়ার? জি ভাই। এটা কি বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার আসতেছি। আমি এইটা দেখাইলাম তোমাদের যে তোমার কাছে দুইটা সরলরেখা আছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে তোমার 2 নম্বর সরলরেখা। 1 নম্বর সরলরেখাটা θ1 কোণ তৈরি করে, 2 নম্বর সরলরেখাটা θ2 কোণ তৈরি করে। তাহলে আমি তোমাদের জিজ্ঞেস করছি যে দুইটা মধ্যবর্তী কোণ থিটার মান কত আসছিল? থিটা ইকুয়ালস টু আসছিল θ1 মাইনাস θ2। তারপর তোমাদের বলছিলাম দুই পাশে tan নিতে, tan নিয়ে tan আসছিল এরকম কিছু একটা যে tan θ1 মাইনাস θ2। তারপর তোমাদের বলছিলাম tan θ মাইনাস এইটাকে ভাঙানোর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আপাতত বলছিলাম মাইনে নিতে, পরে দেখাবো এটা কেমনে আসে। এটা আসছে তো এরকম θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ1 tan θ2। এখান থেকে আমি বলতে পারি যে দুইটা কোণের মধ্যে, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ tan θ সমান হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা কি বুঝছো? m1 এর পরিচয় কি? m1 হচ্ছে তোমার ঢাল। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তার মানে তোমার যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে, ঢাল বের করার কোনো ব্যাপার? সরলরেখার সমীকরণ থেকে ঢাল ধুম করে বলে দিতে পারবা না? তাহলে সরলরেখা সমীকরণ থেকে যদি ঢাল ইজিলি বের করা যায়, তাহলে ঢাল দুটো বিয়োগ করে এই ফর্মুলাটা ইউজ করলে আসলে দুটো মধ্যবর্তী কোণ বের হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আমার যে একটা প্রশ্ন আছে, এখন একটা কথা বলো, এই থিটা যে বের করলাম, থিটা তাদের মধ্যবর্তী কোণ, তাই না? আচ্ছা, আমি যদি বলি তাদের মধ্যবর্তী কোণ এইটা, আমি কি ভুল বলবো? এই থিটা যেমন জি ভাই, তাদের আমি মধ্যবর্তী কোথাও কোণ, করতে গেছিলাম না। তাহলে এই থিটাটা এটা কি তোমার তাদের কোণ মধ্যবর্তী হয়? কোণ না? এরকম প্রশ্ন আসলে মাথায় আসলে বলবা, ঠিক আছে? এই প্রশ্ন করা ভালো, ঠিক আছে? আমি কথাটা বুঝতে পারছি। দেখো, এই তাদের মধ্যবর্তী কোণ তো এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে, তা আমি শুধুমাত্র কেন এইটা নিলাম? আমি তো ওটাও নিতে পারতাম। মানে দেখো, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, অথবা এমনও হইতে পারে ধরো এইভাবে ছেদ করছে, তাহলে এটা স্থূলকোণ আর সাথে আরেকটা থাকবে সূক্ষ্মকোণ, তাই তো? তার মানে তোমার দুইটা নিতে হইতে পারে, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে লিখতে পারি না 180 মাইনাস থিটা?
এটা কি বুঝছো? দেখা যায়। তাহলে তখন আমি যদি বের করতে চাই, দেখো তো তাহলে তখন tan 180 মাইনাস থিটা কত হবে? tan 180 মাইনাস থিটা মানে দেখো তো এটা মাইনাস tan থিটা লেখা যায় না? জি ভাই। তার মানে জি ভাই। আমি এখানে জাস্ট একটা প্লাস মাইনাস চিহ্ন দিলেই হয়ে যাবে না? তাহলে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলে প্লাস চিহ্নটা নিলে আমি সূক্ষ্মকোণ পাবো, আর মাইনাস চিহ্নটা নিলে স্থূলকোণ পাবো। ও কাহিনী আচ্ছা, এখনো শেষ জি হয় ভাই, নাই। বুঝছি। কাহিনী শেষ হয় নাই। এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলেও একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে আমাকে বাকি জিনিসটাকে পজিটিভ বানাইতে হবে। এই কারণে এখানে একটা মডুলাস চিহ্ন দেওয়া হয়, যে এটার পজিটিভ ভার্সনটা নিব, তারপরে সামনে একটা প্লাস মাইনাস দিব। কথাটা আমি একটু ক্লিয়ার করি। ধরো তোমার একটার ঢাল হচ্ছে 3, আর একটা ঢাল ধরো -4, তাহলে তো এটা হচ্ছে m1 m2, তাহলে তোমার আনসার কত আসতেছে? tan থিটা সমান আসতেছে 3 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 4, তাই তো? তাহলে এটা কত আসতেছে তোমার? এটা দেখো পারবে -1, নিচে হচ্ছে 3 4 12 রেখে 13। আমি এটা নিব না, এটার মডুলাস নিব, তার সামনে একটা প্লাস মাইনাস দিব। কেন? এটার মডুলাস নিলে আমার হয়ে যাবে 1/3, প্লাস মাইনাস দিলে সরি 1/13, তাহলে প্লাস মাইনাস দিলে তোমার দেখো এটা তাহলে আলটিমেটলি কত আসতেছে? tan থিটা সমান আসতেছে প্লাস মাইনাস 1/13। এখন আমি যদি প্লাস চিহ্নটা নিই তাহলে সূক্ষ্মকোণ পাবো, আর মাইনাস চিহ্ন নিলে স্থূলকোণ পাবো। এটা কি বুঝছো? জি ভাই। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। তার মানে আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার কাছে এরকম দুটো সরলরেখা আছে, আমি কি করতে চাচ্ছি এটা বারবার বোঝাচ্ছি একটাই কারণে, তোমাদের যেটা মাথার মধ্যে এটা ক্লিয়ারলি ঢুকে যায়। এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 তৈরি করে, থিটা 2 তৈরি করে। তাহলে আমি এটা বলতে পারি যে tan থিটা 1 মানে হচ্ছে তাদের ঢাল, 1 নম্বরের ঢাল, tan থিটা 2 এটা মানে হচ্ছে 2 নম্বরের ঢাল। তারপর আমি এই দুইটার মধ্যবর্তী কোণ দুইটা হইতে পারে, এটাও হইতে পারে, আবার এই 180 মাইনাস থিটাও হইতে পারে। এই দুইটাকে আমি একবারে লেখার জন্য কি করব? tan থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এইটার মডুলাস নিব, এটা নেগেটিভ আসতে পারে, এটা মডুলাস নিব, তার সামনে একটা প্লাস মাইনাস দিব। প্লাস মাইনাস দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি যদি প্লাস চিহ্নটা নেই তাহলে এই সূক্ষ্মকোণটা পাবো, আর যদি মাইনাস চিহ্নটা নেই তাহলে স্থূলকোণটা পাবো। এটা কি বোঝা গেছে? জি ভাই। এখন আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আসলে একটু জানো যে এইটা কোথা থেকে আসে। এটা কোথা থেকে আসলে জানলে তুমি যদি ভুলে যাও একটু চিন্তা ভাবনা করে বের করে নিতে পারবা। কিন্তু র্যান্ডমলি খালি এটা মুখস্থ করলে আসলে খুব ঝামেলা, যে এটা আসলে র্যান্ডমলি কোথা থেকে আসলে। এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। এটা হচ্ছে তোমার দুইটা কোণের, দুইটা রেখার মধ্যবর্তী কোণের ইকুয়েশন। মানে তোমাকে যদি এখন দুইটা সরলরেখা বলে দিই, যেমন তোমাকে যদি বলি আচ্ছা ধরো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা, আর এটা ধরো 2x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা। তাহলে এটা দুইটার মধ্যবর্তী কোণ কেমনে বের করবা? বের করা খুব সোজা। তাহলে এখান থেকে ফার্স্টে ঢাল বের করো, m1 কত, কেমনে বের করবে? যে মনে আছে মাইনাস x এর সহগ, x এর সহগ কত 1, y এর সহগ হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে তোমার 1। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে ঢাল m2 বের করো, m2 কত আসতেছে? m2 হচ্ছে তোমার মাইনাস x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 1, তাহলে এটা আসছে তোমার -2। এটা কি ক্লিয়ার? এবার আগের এই যে ফর্মুলাটা ইউজ করো, জি ভাই, বুঝছি। ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে এখানে আসতেছে তোমার, ফর্মুলাটা ইউজ করলে আসবে এরকম, যে tan থিটা সমান আসবে, আর তোমার ফার্স্টে এটা বের করো 1 মাইনাস -2 m1 মাইনাস m2, এটা হচ্ছে তোমার m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 মানে হচ্ছে তোমার 1 ইন্টু -2 মানে হচ্ছে তোমার m1 m2। এটার মডুলাস, এটা আগে বের করি, এটার মডুলাস দিয়ে আগে। এটা করলে কত আসবে তোমার? এটা আসবে তোমার 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 মানে হচ্ছে তোমার 3 বাই -1 মানে হচ্ছে -3, তাই তো? তার মানে আলটিমেটলি আসতেছে তোমার tan থিটা সমান আসতেছে, মানে এই -3 এর মডুলাস, এটা প্লাস মাইনাস, কারণ হচ্ছে আমি -3 নিব না, আমি হচ্ছে +3 নিব, মানে 3 প্লাস -3। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? tan থিটা সমান হচ্ছে +-3। তার মানে এখান থেকে তুমি বলতে পারো tan থিটা সমান 3 একটা ভ্যালু, আবার tan থিটা সমান -3 একটা ভ্যালু। এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখো কত আসে। এটা কি বুঝছো? জি ভাই, বুঝছি। এটা হচ্ছে তোমার বেসিক আইডিয়া, যে আসলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ তুমি কিভাবে বের করবা। এটা কি ক্লিয়ার? জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন আরেকটা লাস্ট একটা জিনিস দেখাবো, এইটা দেখায় আজকের মতো শেষ। তারপরে তোমাদের অ্যাকচুয়ালি পড়া। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে, যেহেতু প্রদত্ত সরলরেখা, আচ্ছা এটা না, এটা আজকে না, এটা পরে দেখো। আচ্ছা, এখন চিন্তা করো, তোমাকে বলছি দুইটা সরলরেখা সমান্তরাল হবে কখন, লম্ব হবে কখন, সেটা শর্ত। মানে ধরো তোমাকে একটা কথা বলে দিলাম যে x প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, আর ধরো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, এই দুটো সরলরেখা লম্ব কিনা এটা তুমি টেস্ট করবা। কিভাবে বুঝবা? সোজা বুদ্ধি কি, সরলরেখা লম্ব কিনা বোঝার সোজা বুদ্ধি হচ্ছে এই যে আমি একটু আগে করলাম, যে এই যে আচ্ছা ভাই, কোন অক্ষের সাথে লম্ব এটা তো আমার বুঝতে হবে না, না। নিজেদের মধ্যে লম্ব কিনা, সরি, এই দুটো সরলরেখার সমীকরণ আছে না, ধরো এটা সরলরেখার সমীকরণ এরকম, এই সরলরেখার সমীকরণ, তাহলে নিজেদের মধ্যে লম্ব কিনা, অক্ষের সাথে না, নিজেদের মধ্যে লম্ব কিনা।
দুইটা সরলরেখা পরস্পর লম্ব কিনা, কথাটা কি বুঝছো? জি ভাই বুঝছি। তাহলে সবচেয়ে সোজা বুদ্ধিটা কি বলতো? সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে আমি যে এখানে ফর্মুলা শিখছিলাম সেটা এখানে বসাই দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করি। কোণ বের করে যদি দেখি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে বুঝবো যে তাহলে লম্ব। এটা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমাকে একটা জিনিস বুঝাও, সেটা হচ্ছে এখন আমি তাহলে এটা বলতে পারি না, দেখো তো tan থিটা সমান হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটার প্লাস মাইনাস, তাই তো? এখন প্লাস মাইনাস তো নিলাম, ভালো কথা। এখন এটা কি হইতে হবে? 90 ডিগ্রি হইতে গেলে আমার tan 90 পাইতে হবে না? tan 90 মানে কি বলো তো? অসংজ্ঞায়িত না? জি ভাই। অসংজ্ঞায়িত কখন হয় জিনিসটা? যখন 0 দিয়ে ভাগ করে সামথিং ডিভাইড বাই 0, মানে 1 ডিভাইড বাই 0 এই টাইপের হলে 0 হয় না? এটা কি বুঝছো? জি ভাই অসংজ্ঞায়িত হইতো। তাহলে একটা চিন্তা করো, এই রাশিটা, এই যে এইখান থেকে tan থিটা সমান কত পাইছি, এটা সমান যদি m1 মাইনাস m2, আপাতত তো ওই মড টড বাদ দাও, 1 প্লাস m1 m2, এই জিনিসটা অসংজ্ঞায়িত হবে কখন? মানে এটা অসংজ্ঞায়িত যদি হয় তাহলে tan 90 ডিগ্রি পাওয়া যাবে, রাইট? জি ভাই। তাহলে এটা অসংজ্ঞায়িত কখন হবে বলতে পারবা? যখন ভাই নিচে জিরো আসবে। এক্স্যাক্টলি, এই নিচেরটা যদি ভাই 0 হয়, m1 আর m2 এর গুণফল -1 হবে। হ্যাঁ, তাহলে আমি যদি এই নিচেরটা 0 বানাতে পারি তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে 1 প্লাস জি m1 m2 যদি কোনোভাবে 0 হয়ে যায়, তার মানে এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত হওয়া মানে কি? অসংজ্ঞায়িত হওয়া মানে হচ্ছে tan 90 আসবে। তার মানে আমি অন্যভাবে বলতে পারি না যে এই কথাটা সত্য হইলে এই কোণটা অসংজ্ঞায়িত হবে, আর কোণটা অসংজ্ঞায়িত হওয়া মানে তারা লম্ব হবে। এই কথাটা কি বুঝছো? জি ভাই। তার মানে অন্যভাবে বলতে গেলে আমি বলতে পারি তাদের দুটো ঢালের এটা এখান থেকে ভাবে লিখতে পারি না, দেখো তো m1 ইন্টু m2 হচ্ছে -1, জি ভাই। মানে দুইটা সরল রেখার ঢাল বের করে গুণ করে দেখো, যদি -1 হয় তার মানে তারা লম্ব। এই কথাটা কি বুঝছো? আরেকটু বুঝো ভালো করে। আমি এটা বললাম যে tan থিটা সমান হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। আমি তোমাদের এটা বললাম এই জিনিসটা অসংজ্ঞায়িত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিচেরটা 0 হওয়া। এখন নিচেরটা 0 হওয়া মানে হচ্ছে অসংজ্ঞায়িত হবে, আর অসংজ্ঞায়িত হওয়ার উপায় কি? এখানে tan 90 আসতে হবে। তার মানে এইটা যদি 1 প্লাস m1 m2 যদি 0 হয়, তাহলে এই tan থিটা অসংজ্ঞায়িত হবে, আর tan থিটা অসংজ্ঞায়িত হওয়া মানে হচ্ছে তারা আসলে লম্ব হবে। অথবা অন্যভাবে বলা যায় যে আমি যদি m1 ইন্টু m2 করে পাই -1, তার মানে আসলে তারা লম্ব হবে। এই কথাটা কি বুঝছো? তারপর এবার জি দেখো, ভাই বুঝছি। তার মানে একটু আগে যে এক্সাম্পলটা আমি দিছিলাম যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, আর x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 ধরো, তাহলে এখান থেকে ঢাল বের করো। এমন কত? মাইনাস x এর সহগ, x এর সহগ কত? 1, y এর সহগ হচ্ছে -1। এটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার 1, আর y এর সহগ কত? m2। m2 কত আসতেছে? মাইনাস x এর সহগ হচ্ছে তোমার 1, y এর সহগ হচ্ছে 1, তাহলে এটা কত হচ্ছে? -1। এখন আমার শর্ত কি বলছিল? m1 ইন্টু m2 যদি -1 হয় তাহলে আসলে লম্ব, তাই না? এটা করে দেখো, m1 ইন্টু m2 মানে কি? এখানে হচ্ছে 1 ইন্টু -1, তার মানে এটা আসলে -1 হয়েছে, তার মানে আসলে এটা লম্ব। এটা কি ক্লিয়ার? জি ভাই। সবাই বুঝছো? জি ভাই। এখন জি ভাই, বলো তো, বুঝছি। এখন বলো তো সমান্তরাল কখন হবে? জি ভাই শুনতে পাইনি, আবার বলুন একটু। লম্বের শর্ত বুঝছো না? লম্ব কখন হয় কিভাবে বুঝবো? m1 ইন্টু m2 সমান -1 জি হলে ভাই। লম্ব হয়। এখন যদি সমান্তরাল হইতে হয় তাহলে কি হইতে হবে? সমান্তরাল হতে গেলে দেখো তো, তোমার একটু আগে পড়ছিলাম দুটো সমান্তরাল জিনিসের মধ্যবর্তী কোণ কত? জিরো হয় যদি। তার মানে কোণ কত হবে? মধ্যবর্তী কোণ থিটা কত হবে? 0 ডিগ্রি 0 হবে। তাহলে জি ভাই। আমাকে একটু বুঝাও, tan থিটা সমান কি পড়ছিলাম আমরা? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই ক্ষেত্রে ভাই উপরে জিরো হইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন দেখো, এটা যদি সমান্তরাল হইতে হয়, তাহলে আমি ব্যাপারটা বুঝাই। সমান্তরাল হওয়া মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0, তার মানে tan থিটা সমান কত আসতে হবে? 0 আসতে হবে। এখন বলো, tan থিটা 0 আসা সম্ভব কখন? যদি এটা তাহলে 0 উপরে হয়, জিরো থাকে। উপরে 0 হয়, m মাইনাস। তার মানে m1 মাইনাস m2 সমান যদি 0 হয়, তাহলে আসলে tan থিটা 0 আসবে। আর tan থিটা 0 মানে হচ্ছে থিটা 0 হবে, আর থিটা 0 মানে হচ্ছে সমান্তরাল হবে। তার মানে আমি এটা বলতে পারি, সুতরাং m1 মাইনাস m2 সমান যদি 0 হয়, অথবা এটাকে এভাবে বলা যায় যে m1 ইকুয়াল টু যদি m2 হয়, তাহলে তারা আসলে সমান্তরাল হবে। এই কথাটা কি বুঝছো? জি ভাই বুঝছি। এটা যদি বুঝে থাকো তাহলে আমি আবার রিক্যাপ করি, মানে আবার রিক্যাপ হতে হয় না, আমি রিক্যাপ করি যে ধরো কি বলছিলাম তোমরা, যদি তোমার দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার tan 90 আসবে।
tan 90 মানে অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত হইতে গেলে ওই যে 1 মাইনাস সরি অসংজ্ঞায়িত হইতে গেলে m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। এটা অসংজ্ঞায়িত হওয়ার একমাত্র উপায় হচ্ছে নিচে 0 হইতে হবে। নিচে 0 হওয়া মানে হচ্ছে তোমার m1 m2 ইকুয়াল টু 0 হইতে হবে, অথবা এখান থেকে বলা যায় যে m1 ইন্টু m2 সমান -1 হবে। সরি, m1 ইন্টু m2 সমান হচ্ছে -1। যদি তাই হয়ে থাকে তার মানে তারা আসলে লম্ব হবে। এটা কি বুঝছো? জি ভাই একদম ক্লিয়ার। আর যদি এরকম না হয়, এরকম হইতো যে তোমার দুইটা সমান্তরাল থাকে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, কোণ থেটা হচ্ছে 0। আর থেটা 0 হতে গেলে এখানে অ্যাকচুয়ালি উপরেরটা 0 হইতে হইতো, আর উপরেরটা 0 হওয়া মানে কি m1 মাইনাস m2 সমান 0, অথবা আমি বলতে পারি এখান থেকে m1 ইকুয়ালস টু m2। এটা যদি হয় তাহলে আমি বলবো তারা হচ্ছে আসলে সমান্তরাল। এটা কি বোঝা গেছে? কিভাবে বুঝছি? এটা এটা যদি বুঝে থাকো তাহলে আজকের একটা বড় অংশ কভার হয়ে গেছে। আমি মোটামুটি আজকের যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা মোটামুটি কভার করছি। এখন এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ব্রেকফাস্ট করে নিও ভাই, একটু তাড়াতাড়ি ছাড়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমার কাজ শেষ আর কি। তোমাদের এখানে আর কোনো প্রশ্ন আছে কারো? না না ভাই, ভাই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ আচ্ছা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই। ভাই